আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো অতুলনীয় স্বাদের, অপূর্ব স্বাদের চিংড়ি মালাইকারি রেসিপি। আমরা সবাই রাঁধতে জানি, কিন্তু আমি কিভাবে রাঁধি তাই আপনাদের আজকে দেখাবো। চলুন চলে যাই। আমাদের দেশে থেকে চিংড়ি পাঠিয়েছিল, পদ্মা নদীর চিংড়ি, সেটা দিয়ে রান্না করবো আজকে। এগুলো গলদা চিংড়ি আমি সুন্দরভাবে বেছে ধুয়ে নিয়েছি। এখন একটু মালাইকারিটা রান্নার জন্য হালকা একটু ভেজে নিতে হয়। এই জন্য লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আমি সুন্দরভাবে এটা মেখে আধা ঘন্টা রেখে দিয়েছি। তাহলে হবে কি, লবণটা ভিতরে ঢুকবে। অনেকে অভিযোগ করেন চিংড়ি মাছ রান্না করলে লবণ ঢোকে না বা লবণের ভিতরে চিংড়ি মাছটা লাগে না। এটা এভাবে করবেন, তাহলে লবণ লাগবে, ঠিক হয়ে যাবে। আর রান্নার জন্য নিয়েছি 2 কাপ পেঁয়াজ। এখানে 1 কাপ পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, বাকি 1 কাপ আমি ব্লেন্ড করে নিয়েছি। আর নিয়েছি 8-10টার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, 3টা তেজপাতা, 2টো দারুচিনি, 4 পিস এলাচ আর 8-10টা গোলমরিচ। আর নিয়েছি নারিকেলের দুধ আর এক কাপ পেঁয়াজ ব্লেন্ড করে। এখানে নারিকেলের দুধ বলতে আমরা নারিকেল বা ডাব খেলে যে ভিতরে সাদা একটা ইয়া হয় না, একটা পানি পানি কালার একটু হালকা, আর একটা সাদা কালার নরম, ওই নরমটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1/2 কাপ ঘরে পাতা দই, টক দইটা। আর এখন চলুন এই জন্য মাছটা এখন রান্নায় চলে যায়। রান্না করার আগে মাছটাকে ভেজে নিতে হবে। মাছটা ভেজে নেওয়ার সময় আমি সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে প্রথমে একটু লবণের ছিটা দিয়ে নিব। তাহলে হবে কি, লবণের ছিটা দিয়ে নিলে অনেক সময় মানে তেল থেকে ছিটে আসে। মাছ ভাজতে নিলে তখন আর ছিটাছিটি করবেন না, আপনি সুন্দরভাবে ইজিলি মাছটা ভাজতে পারবেন। এই জন্য লবণের ছিটা দিয়ে নিচ্ছি। মাছটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না, সুন্দর করে হালকা করে ভেজে নিব। আর আমি পুরো রান্নাটাই কিন্তু ওই একবার একটু মাছটা ভাজার সময় হালকা একটু হলুদ দিয়েছি, আর কোনো হলুদ দিব না। এখন দেখেন মাছটা আমি সুন্দরভাবে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। মাছটা যখন হালকা ভাজা হবে তখন আমি মাছটা তুলে নিলাম। মাছটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে আমি খুব বেশি ভাজিনি। এখন আমি রান্নার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। ট্র্যাডিশনালি এটা সরিষা তেলে রান্না করে, কিন্তু আজকে আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি। সব রান্না আমি সরিষা তেলে করলেও আজকে আমি সয়াবিন তেল দিয়ে রান্নাটা করছি। তাহলে হয় কি, আর কি আমার কাছে মনে হয় কি, ঘ্রাণটা একটু ভালো হয়। পেঁয়াজটা প্রথমে ভাজতে দিলাম। পেঁয়াজটা যখন হালকা কোনো রকম একটু ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম 3 পিস তেজপাতা, 2 পিস দারুচিনি, 4 পিস এলাচ আর ওই 8-10টা গোলমরিচ। এটা দিয়ে আমি সুন্দরভাবে তেলের মধ্যে পেঁয়াজের সাথে আস্তে আস্তে করে ভেজে নিব। তাহলে হবে কি, এত সুন্দর একটা ফ্লেভার বের হয় না, খুবই ভালো লাগে। আর এই পেঁয়াজটা কিন্তু আমি সুন্দর করে বাদামি করে বেরেস্তার মতো ভেজে নিব, তাহলে স্বাদটা খুবই ভালো হয়। এখন দিয়ে দিলাম রান্নার জন্য প্রয়োজন মতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণ দেবেন, আর লবণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ আমরা মাছে কিন্তু লবণ দিয়েছি। এখন দেখেন লবণটা আমি সুন্দর করে দেওয়ার পরে পেঁয়াজটা যখন ভাজা সুন্দর বেরেস্তার মতো কালার হয়ে যাবে, তখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আমার বেটে রাখা বা ব্লেন্ড করে রাখা 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা ব্লেন্ড করে দেওয়ার কারণে তরকারি যেমন ঘনত্বটা সুন্দর হবে, টেস্টটাও অনেক ভালো হয়ে যাবে। এই মালাইকারির যে টেস্ট নর্মালি আমরা যেমন খাই, এত মজা হয়, এটা খেতে কিন্তু খুবই মজা। আমরা কিন্তু সবাই কম বেশি মালাইকারি রান্না করি, কার ধরন একটু অন্যরকম, এই জন্যই দেখানো। আমি কিভাবে রান্না করি তাই আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। যখন পেঁয়াজটা সুন্দরভাবে একটু ভুনা ভুনা হয়ে আসবে, তখন এই পর্যায়ে দিয়ে দিবেন 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা। আমি এই রান্নায় কোনো ধনিয়া ব্যবহার করব না, জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন আর জিরা বাটা। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমি এখানে হলুদ ব্যবহার করবো না, আগেই বলে দিয়েছি। মরিচটাও খুব বেশি দিবেন না, যেহেতু মালাইকারি তরকারি একটু মিষ্টি মিষ্টি, কম ঝালি ভালো লাগে। আর ঝালের জন্য তো কাঁচামরিচ আমি পরে দিবই। আর এখন দিয়ে দিব আমার পেতে রাখা দইটা। প্রথমে চামিচ দিয়ে একটু ফেটে তারপরে দিয়ে দিচ্ছি। এটা আমার ঘরে পাতা ছিল, এটাই আমি দিয়ে দিলাম। দেখেন এখন সুন্দরভাবে আমি টক দইটা দেওয়ার পরে সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার সময় কোনো পানি টানি দেওয়া লাগবে না। এটা আপনি আস্তে আস্তে করে এই 2-3 মিনিট কষালিয়ে দেবেন, কি এটা তো তেলের উপরে এসে পড়েছে। এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। দেখেন আমি সুন্দর করে নাড়াচাড়া করছি। কিছুক্ষণ পরে দেখবেন, দেখেন এই যে 2-3 মিনিট কষানোর পরে কিন্তু এটা তেলের উপরে উঠে এসেছে। এটা কষাতে কোনো পানি দরকার নেই। আর এখন আমি দিয়ে দিব এই কষানোর জন্য চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দেওয়ার সময় এখনো কোনো পানি দেওয়ার দরকার নেই। আমি জাস্ট 2-1 মিনিট এটার মধ্যে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে দেখবো যখন মশলাটা সুন্দরভাবে চিংড়ি মাছের গায়ে লেগে গেছে, তখন এখন আমি ওই যে নারিকেলের দুধটা আমি তৈরি করে রেখেছিলাম, নারিকেলটা ব্লেন্ড করে ওইটা দিব। আপনারা যদি নারিকেলের ওই ঝুনা নারিকেলের দুধ
না বের করে। তা এই ডাব কিনে যখন হালকা একটু শাঁসালা ডাব থাকে মানে পানি কালার থেকে এই যে সাদা কালারটা ওই নরমটা, ওইটা যদি দিয়ে রান্না করেন আপনারা খেয়ে দেখবেন এটা থেকে দুধ বের করতে হয় না, ডাইরেক্ট ওটা ব্লেন্ড করে দিবেন। এত মজার হয়, খুবই ভাল লাগে। আমি কিন্তু এই নারিকেলটা দেওয়ার পরে ধুয়ে অল্প একটু পরিমাণ পানি দিয়েছিলাম। যার কারণে কি আমি খুব বেশি পানি দিয়ে এটা রান্না করব না। ওটা ধুয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়েছি। আপনারা দেখলে তরকারিটা বুঝবেন। আপনারা ঝুনা নারিকেলের দুধ থেকে এটা যদি রান্না করেন না অবশ্যই আলাদা একটা টেস্ট পাবেন। আমরা তো অনেকেই অনেক কিছু খেয়েছি কিন্তু এভাবে হয়তো খান নাই, অবশ্যই ট্রাই করবেন। কাপ ধুয়ে যে পানিটা দিলাম ওটা দেওয়ার পর পানিটা হয়নি, এই জন্য আমি এখানে দিয়ে দিলাম গরুর দুধ হাফ কাপ পরিমাণ। খুব বেশি দিবেন না, কারণ চিংড়ি মাছ রান্না করতে খুব বেশি পানি লাগবে না, হাফ কাপ দিলেই হয়ে যাবে। ওইখানে আমি নারিকেলটা যে পাটটা ছিল ওটা ধুয়ে হাফ কাপের মতো দিয়েছি, এখন হাফ কাপ দুধ দিয়েছি, এতটুকু আমার রান্না হয়ে যাবে। চিংড়ি মাছ কিন্তু অলরেডি আমাদের ভাজা হয়েছে, ওইখানে কষিয়েছি। এখন এই 5 মিনিট আমি ঢেকে রাখবো। এই 5 মিনিট ঢেকে রাখবো, যখন তখন দেখেন এই যে আমার তরকারিটা কিন্তু অলরেডি অনেকটা হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ চিনি। টক দই দিলে কিন্তু একটু টক টক লাগে, আর যেহেতু চিংড়ি মালাইকারি এটা একটু মিষ্টি তরকারি, চিনিটা দিলে খুব স্বাদ বাড়ে। তাই আমরা সবসময় রান্নাটা একটু হালকা একটু চিনি দিই। তাই আপনারা একটু ট্রাই করবেন, দিবেন, খেতে অবশ্যই ভালো লাগবে। আর এখন দিয়ে দিলাম চিড়ে রাখা ওই 8-10টা কাঁচামরিচ। যেহেতু তরকারিতে খুব পরিমাণ ঝাল কম, তাই কাঁচামরিচটা আমি চিড়ে দিয়েছি। এটাকে আমি ঢেকে দিব আরো 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই রান্নাটা এত সুন্দর ফ্লেভার, এত সুন্দর ঘ্রাণ আসে, এত ভালো লাগে। আপনি পোলাও রান্না করলে যেমন ঘ্রাণ পান না, এমন একটা ঘ্রাণ আসে। আর তরকারিটা আপনি ভাত দিয়েও খেতে পারেন, পোলাও দিয়ে খেতে পারেন, এত মজার হয়। বিশেষ করে পোলাও দিয়ে মাস্ট ট্রাই ইট, এত মজার হয়। আপনি অন্য কোনো চিংড়ি মালাইকারি এভাবে রান্না করে যেভাবে টেস্ট পাবেন, অন্যটা কিন্তু রান্না করলে এত টেস্ট হয় না। দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে, আর এত সুন্দরভাবে রান্নাটা হয়েছে, খুব সুন্দর। একটা মালাইকারি একটা মাছও কিন্তু আমার ভেঙে যায়নি। আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে রান্নাটা করে নিয়েছি। সময়ও কম লেগেছে আমার রান্নাটা করতে, আর খেতে হয়েছিল খুবই অসাধারণ। দেখুন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার মাছটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, আমি আপনাদের সাথে সরাসরি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন আমার মাছগুলি একটা একটা আলাদা, আর কালারটা খুব সুন্দর, আর ঝোলের ঘনত্বটা দেখেন। ওইখানে দেখা গেছে হয়তো ঝোল বেশি বেশি, আসলে না। এই মাখো মাখো ঝোলের মতোই এই মালাইকারির ইয়াটা থাকবে, তাহলেই দেখতে আর খেতে ভালো লাগবে। খুব বেশি ঝোল টেলটালা ঝোল এগুলি কিন্তু ভালো লাগে না এইসব তরকারিতে। আর এটা আপনার ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগবে, তেমনি খেতে ভালো লাগবে পোলাওর সাথে। আমরা এটা পোলাওর সাথেই বেশি খাই, ভাতের সাথেও খাই। খেতে কিন্তু খুবই অসাধারণ। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন চিংড়ি মালাইকারি রেসিপি। এটা খেতে দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই খাবেন। সবাই আমার রেসিপিটাকে ফলো করবেন। আমার রেসিপি যদি ভালো থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে মেহমান আসলে যদি এই তরকারিটা রান্না করেন তাহলে তো কোনো কথাই নেই। সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আশা করি সবার কাছে রেসিপিটা ভালো লেগেছে। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।